বন্ধুরা, মনের মানুষ চ্যানেলের পক্ষ থেকে আমি মাফি। আমাদের চ্যানেলে নতুন নতুন গল্প শুনতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর লাইক, কমেন্ট ও শেয়ার করতে মোটেও ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। কেন? তোর বাবাকে বললি না কেন? বাইরে বাবা আমাকে 1007 মধ্যে একটা স্বর্ণের আংটি আনতে বলছিল। আমি সকালে গিয়ে নিয়ে এসেছি এইটা। 85,000 টাকা। তারা যা যা দিছে তার সাথে মিল রেখে অন্তত একটা আংটি যদি না দিই তখন কেমন দেখায় না? হ্যাঁ, সেটাও ঠিক বলেছিস রেশমি। রেশমি একটা হাসি দিল। পাশে বসে থাকা অবন্তীর মলিন মুখ এসব আধিক্য চাকচিক্যের কাছে আরও মলিন হতে লাগলো। কেউ কেউ অবন্তীর মাথায় হাত রেখে বলতে লাগলো, আহা, অবন্তীর কি ভাগ্য। সন্ধ্যার কিছুক্ষণ আগে রেশমি বাসা থেকে অবন্তীকে নিয়ে বেরিয়ে পার্লারে চলে গেল। সবাইকে বলে দিল সন্ধ্যার সাথে সাথেই চাইনিজে যাতে চলে যায়। জামাই বাড়ির লোকজন 7টার ভিতর চলে আসবে, আর খাবারের বিষয় যাতে কোনো টেনশন না করে। রেশমি পার্লারে যাবার আগে অবন্তীর হবু স্বামীর জন্য কেনা হীরের আংটিটা মায়ের কাছে রেখে গেল। বলল এটা সেইপের সাথে করে নিয়ে যেতে। অবন্তী রেডি হলো। পার্লারের মেকআপে অবন্তীকে পরীর মতো সুন্দর দেখাচ্ছে। পার্লারের মেকআপ আর্টিস্ট বলল, আপনি হাসেন না কেন? আজকে আপনার জীবনে অন্যতম একটা সুন্দর দিন। আজকে আপনাকে সুন্দর না দেখালে কেমনে হবে? অবন্তী জবাব দিল না। তার মাথায় এখনো ঘুরপাক খাচ্ছে আসিফের কথা। সন্ধ্যা 7টার দিকে তাদের মেকআপ শেষ হলো। রেশমিও একটি আকাশি রঙা শাড়ি পরেছে। রেশমিকেও সুন্দর দেখাচ্ছে। নিজের হাত থেকে সোনার চুড়ি খুলে ছোট বোনের হাতে পরিয়ে দিল রেশমি। তারপর বলে উঠল, এই তো এখন পারফেক্ট। তারপর তারা চাইনিজে চলে গেল। তারা যাওয়ার সাথে সাথেই জামাই বাড়ির লোকজন এসে গেল। রেশমির শ্বশুর, শাশুড়ি, ননদ, দেবরা সব এসেছেন সাথে। অবন্তীর হবু শাশুড়ি এসে অবন্তীর কপালে একটা চুমু খেলেন। অবন্তী তাকে পায়ে ধরে সালাম করল। কিছুক্ষণের মাথায় অবন্তীর হবু শ্বশুর কুলের সবাই একে একে এসে অবন্তীকে দেখতে লাগলো। একদিকে লোকজন অবন্তীকে দেখছে, অন্যদিকে ক্যামেরার ফ্ল্যাশ লাইটের আলো পরিস্থিতিটাকে জমজমাট করে তুলল। সবাই অবন্তীকে দেখছে আর বলছে, মাশাল্লাহ, আমাদের রাফির বউ দেখার মতো হয়েছে। অবন্তী চুপচাপ স্টেজে বসা আছে। সবাই যার যার মতো কথা বলছে। খাবার খাওয়াও শেষ হলো। এরপর আসলো আংটি বদলের পালা। অবন্তী এখনও তার হবু স্বামীকে দেখেনি। সে আজকে একটা নীল রঙের পাঞ্জাবি পরে এসেছে। কাগজে কলমে অবন্তীর হবু স্বামীর বয়স 31 হলেও দেখতে 23 থেকে 24 বছরের বেশি লাগে না। লম্বা 5 ফুট 9 ইঞ্চি, শরীরের রঙও শ্যামলা। আংটি বদলের সময় সবাই একে একে শীষ দিচ্ছে, মশকরা করছে। রাফির মুখেও হাসি, তবে অবন্তীর মুখে কোনো হাসি নেই। রাফির বন্ধুরা বলছেন, ভাবি দেখি বিয়ের আগেই রাফির কথা মতো চলতে শুরু করে দিয়েছেন। রাফিও হাসে না খুব একটা, আর এখন ভাবিও হাসতেছেন না। এতেও অবন্তীর মুখে হাসি দেখা দিল না। রাত 11টা নাগাদ অবন্তীর আকদ সম্পূর্ণ হলো। মোহর ঠিক হলো 17,01,001 টাকা। স্বর্ণ উপহার হিসেবে জামাই বাড়ি থেকে দেওয়া হবে 20 ভরির মতো। আকদের পর অবন্তীর শাশুড়ি তার হাত থেকে একজোড়া জালি বেঙ্গল খুলে অবন্তীর হাতে পরিয়ে দিলেন। আশেপাশের লোকজন বলাবলি করতে লাগলো, অবন্তীর মতো কপাল আর কারো হয় না। গুরুজনদের কথা মতো অবন্তীর বিয়ের আনুষ্ঠানিকতা ঠিক হলো আগামী পরশুদিন রাত্রে। মাঝখানে শুধু কালকের দিন বাকি। অন্যদিকে আসিফ নুসরাতকে কল দিয়ে একের পর এক হুমকি দিচ্ছে। যদি নুসরাত আজ রাতে তার বাসায় এসে স্টে না করে, তাহলে নুসরাতের কিছু ছবি আর ভিডিও সে ভাইরাল করে দেবে নেট দুনিয়ায়। বাসায় ফিরতে ফিরতে রাত 1টা বেজে যায়। এদিকে নুসরাতকে আসিফ টেক্সট দিয়েই যাচ্ছে। আগামীকাল সন্ধ্যার ভেতরে যদি নুসরাত তার ফ্ল্যাটে না আসে, তাহলে সে নুসরাতের ফটো ভিডিও ভাইরাল করে দেবে। নুসরাত একা বাসায় কি করবে বুঝতে পারছিল না। একদিকে ভয়, অন্যদিকে চরম ঘৃণা তাকে টুকরো করে দিচ্ছিল। অন্যদিকে বাসায় নিজের রুমে খাটের ওপর বসে থাকা অবন্তীর চোখ দিয়ে অনবরত পানি ঝরছে। অবন্তীর মনে হচ্ছে তার বুকে এক পাহাড় সম চাপ এসে বাসা বেঁধেছে, আর এই চাপটা সহজে তাকে ছাড়বার নয়। অবন্তীর মা
অবন্তীর পাশে এসে বসলেন। অন্য পাশে এসে রেশমি বসলো। অবন্তীর মা অবন্তীকে বললেন, মারে, কান্না করিস কেন? মেয়ে হয়ে জন্ম নিয়েছিস যখন, তখন তো বিয়ে করাটাই তোর জীবনের একমাত্র সত্য। দেখবি মা আমার, সেখানে তুই অনেক ভালো থাকবি, কিন্তু কোনো কমতি থাকবে না তোর। রেশমি বলল, অবন্তী বোন আমার, তোর কোনো খারাপ হোক ক্ষতি হোক সেটা আমরা চাই কখনো, তুই বল। জানি বিয়ের সময় সব মেয়েদের কষ্ট হয়, কিন্তু এই কষ্টটাকে মানিয়ে নেওয়ার মধ্যেই তোর জীবনের সুখ। এই যে তুই আজ 22 বছর ধরে এই বাড়িতে আছিস, এই বাড়িটা তো তোর বাড়ি না, এইটা হলো আরিয়ানের বউয়ের বাড়ি। আমাদের ছোট ভাই আরিয়ান যখন বিয়ে করে বউ নিয়ে আসবে, তখন এই বাড়িটা তার বউয়ের বাড়ি হয়ে যাবে। ঠিক তেমনই তোর বিয়ের পর থেকে আরিফ বাড়িটা তোর আসল বাড়ি, সেখানেই তোর অধিকার, সেখানেই তোর জীবন। শুধুমাত্র মেয়েদের জীবনটা শুরু হয় সংসার জীবনে প্রবেশের মাধ্যমে। অবন্তী মাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে বাচ্চাদের মতো কান্না করে দিল। অবন্তীর কান্নার শব্দে আশেপাশের পরিবেশ ভারী হয়ে উঠল। অবন্তীর বাবা মোবাইল এনে দিয়ে রেশমিকে বললেন, এই নে কল এসেছে। কে জামাই? না, আরিয়ান কল দিয়েছে কানাডা থেকে। ও আচ্ছা। আরিয়ান কিছুক্ষণ অবন্তীর সাথে কথা বলল। আরিয়ান আর অবন্তী দুজনেই পিঠাপিঠি ভাই বোন। এক সময় পর্যন্ত আরিয়ান অবন্তীকে নাম ধরে ডাকতো, কিন্তু এক সময় বড় হওয়ার পর থেকে আরিয়ান অবন্তীকে আপু বলেই ডাকে। দুজনেই কলে কান্না করলো কিছুক্ষণ। তারপর আরিয়ান রেশমিকে বলল, আচ্ছা আপু, আমি তোমার ব্যাংকের অ্যাকাউন্টে আমার স্কলারশিপের টাকা থেকে 50,000 টাকা দিয়েছি। মাঝে তো কালকে দিনটা বাকি। আমার বোনটাকে কিছু কাপড় চোপড় কিনে দিও, কেমন? না বারে, আর বড় বোনের কথা ভুলে গেলি? তোমার জন্য 5,000 টাকা দিয়েছি, কিছু কিনে নিও, আমি পরে দেবো আপু। দূর বোকা ভাইটা আমার জন্য লাগবে না এখন। কালকে সকালে 55,000 টাকা তুলে আমি অবন্তীর জন্য শপিং করে আনবো। আচ্ছা আপু, রাখছি তাহলে। হ্যাঁ রাখ, আর টেনশন করিস না, তোর দুলাভাই টাকার ম্যানেজ করে দিয়েছে। হ্যাঁ আপু, আমি জানি, বাবা আমাকে কাল রাতেই বলেছেন সব। যদি দুলাভাই না থাকতো তাহলে এত তাড়াতাড়ি এই সময়ের ভেতর বিয়েটা কোনো রকমভাবে করানো সম্ভব হতো না। আচ্ছা তুই একবার কলে তোর দুলাভাইয়ের সাথে কথা বলে নিস, কেমন? আচ্ছা আপু, রাখছি। আরিয়ান কল রাখলো। রেশমি মাকে আর অবন্তীকে বলল, আরিয়ান অ্যাকাউন্টে 55,000 টাকা দিয়েছে, এগুলো দিয়ে অবন্তীকে কোনো কিছু কিনে দিতে। অবন্তী বলল, আপু এক্সট্রা আর খরচ করো না, এখন আমার সব কিছুই আছে, আর বিয়ে হলেই তো শেষ না, এখনও অনেক খরচ বাকি। খরচ নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। রেশমি বাবাকে ডেকে বলল, বাবা, তোমার জামাইয়ের ইভেন্ট ম্যানেজমেন্টের এক ফ্রেন্ড আছে, কালকেই গায়ে হলুদ চাই নিজেই হবে। মানুষ ঘরে যারা আছি তারাই যাব, আর অবন্তীর বান্ধবীরা আসবে শুধু। তুমি ওনার সাথে কথা বলে দেখো। আর মা, তুমি সবাইকে দাওয়াত দিয়ে দাও এক্ষুনি। পরশু রাতে বিয়ে, মাঝখানে কালকের গায়ে হলুদ, এর ভেতরে তো আর কাঠ ছাপানো যাবে না। পরশু আগামী কনভেনশন সেন্টারে বিয়ে। রেশমি বাবা চোখ বড় বড় করে বললেন, আমারই কনভেনশন সেন্টারে বিয়ে, এত খরচ সামলাবো কীভাবে? তোমাকে খরচে চিন্তা করতে হবে না, সব আমি দেখছি। তোমাদের দায়িত্ব শুধু মানুষকে দাওয়াত দেওয়া। সবাই তো আর বোঝে না, ছোট চাচা তো কালকেই বেঁকে গেলেন, আজকে এলেন না। বাবা সকাল সকাল ছোট চাচার বাসায় গিয়ে ওনাকে বুঝিয়ে বলে এসো, আর বলবা যে গায়ে হলুদেও যাতে সবাই আসে। আমাদের এখান থেকে ধরো দাওয়াতে 400 জন, আর তাদের সেখান থেকে বরযাত্রী 600 জনের মতো হবে। না রেশমি, এতজন হবে না বোধ হয়। কে বললো হবে না? আমার বিয়েতে তো 700 মানুষের খাবার করেছিলে, তখন শেষে রেস্টুরেন্ট থেকে রান্না করিয়ে এনে খাওয়াতে হয়েছে। এবার আর অল্পের জন্য ত্রুটি রাখতে চাই না। আমি কিন্তু কাল সারা রাত সারাদিন ব্যস্ত থাকবো। ফটোগ্রাফি ম্যানেজ হয়নি এখনও, আমি আমার বান্ধবীকে বলে রেখেছি, তার ছোট ভাই ভালো ইভেন্ট ফটোগ্রাফি করে থাকে। রেশমির বাবা রেশমির এক নাগারে কথা শুনে রেশমিকে বললেন, থাম মা থাম, এবার তুই মেয়ে হয়ে যা করছিস, আল্লাহ যেন তোর মতো মেয়ে সব ঘরে ঘরে দেয়। বাবার কথা শুনে রেশমির আর অবন্তী দুজনেই বাবার বুকে মাথা রেখে কান্না শুরু করে দিল। অবন্তী আর রেশমিকে বুকে জড়িয়ে ধরে মাথার চুলে হাত বুলাতে বুলাতে অবন্তী আর রেশমিকে বললেন,
আমার মেয়ে দুটোই আজ বড় হয়ে গিয়েছে। বড় মেয়ে দায়িত্ব নিতে শিখেছে, ছোটটা সংসার করার বুঝ এসেছে। আজকে আমি খুশি রে না, আমি খুব খুশি। বিছানায় বসে থাকা অবন্তী আর নুসরাতের মা রাহেলা বেগমও আবেগে কান্না করে দিলেন। রাত তখন 3টা হবে। অবন্তী একা একা কান্না করছে, কোনোভাবেই ভুলতে পারছে না আসিফকে। যেদিন প্রথম তাদের দেখা হয় সেদিন অবন্তীর কপালে কালো টিপ পড়া ছিল। সেই টিপ দেখে আসিফ বলেছিল, তোমাকে কালো টিপে অপ্সরীর মতো সুন্দর দেখায়। অবন্তীর এখনো মনে হয় আসিফের যখন জ্বর উঠত তখন আসিফ অবন্তীর পায়ে মাথা রেখে শুয়ে পড়ত। জলপট্টি দিত অবন্তী, মাথার চুলে হাত বুলিয়ে দিত আসিফের। আর সেই আসিফ হয়তো বা অন্য কারোর সাথে বেড শেয়ার করছে। অনেকবার ফিজিক্যাল রিলেশন করার ইঙ্গিত দিয়েছিল আসিফ, তবে অবন্তী রাজি হয়নি। অবন্তীকে আসিফ স্বপ্ন দেখাতো তাদের একদিন বিয়ে হবে, বিয়ের পর একটা ছোট্ট সংসার হবে। সেই স্বপ্ন আর শুধুই স্বপ্ন হিসেবে ধরা দিল, বাস্তবে এলো না। এদিকে নুসরাত ঘুমাতে পারল না সারা রাত। আসিফের আবদার তার বাসায় যেতে হবে নুসরাতকে। গ্রামের সরল সহজ মেয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছিল, থাকে এক দুঃসম্পর্কের খালার বাসায়। এক রুম নিয়ে থাকে, মাস শেষে ভাড়া দেয়। গরিব বাবা মায়ের একমাত্র মেয়ে নুসরাত। স্বপ্ন ছিল ম্যাজিস্ট্রেট হবে, বাবা মায়ের ভরসা হবে, নিজে অনেক বড় কেউ একজন হবে। ঢাকা এসে আসিফের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে যায়। নিজে টিউশনি করে যা টাকা পেত তা বাড়িতে দিয়ে আর বাসা ভাড়া দিয়ে যা যা বাকি থাকতো সব কিছুই আসিফের পেছনে খরচ করত। আসিফ বিরিয়ানি ভালো খায়, বাসা থেকে বানিয়ে আনার জন্য নুসরাত একটা সিলিন্ডার কিনে নিজের রুমে বসে যেদিনই আসতো সেদিনই আসিফের জন্য বিরিয়ানি বানিয়ে নিয়ে আসতো। আসিফ তাকে স্বপ্ন দেখিয়েছিল বিয়ে করার। ভুলিয়ে ভালিয়ে আসিফ নুসরাতের সাথে খারাপ রিলেশনে জড়িয়ে যায়। দিন শেষে নুসরাতের কিছু ছবি ভিডিও আসিফের কাছে থেকে যায়। আজকে এটার জেদ ধরেই আসিফ নুসরাতকে ব্ল্যাকমেল করছে, নুসরাতকে তার বাসায় গিয়ে রাত কাটানোর জন্য জোর জবরদস্তি করছে। সকাল 7টা বাজে। অবন্তীর চোখে ঘুম নেই, নুসরাতের চোখে ভয়ের চিহ্ন। তারও ঘুম নেই। অবন্তী কান্না করতে করতে চোখ ফুলিয়ে নিয়েছে। রেশমি ঘরে এসে অবন্তীকে ঝাড়ি মেরে বলল, আশ্চর্য, তোর এই অবস্থা কেন? রাতে গায়ে হলুদ, ঘুমোতে ঘুমোতে রাত 2টা বাজবে, তার উপরে একটু পর শপিংয়ে যাব। তোর চোখ দুইটা কেমন ফোলা ফোলা দেখালে কেমন লাগে? লোকে তো আমাকে দেখবে না বিয়েতে এসে, যেই আসবে সে এক নজর তোকেই দেখবে কিন্তু। অবন্তী এবারও নিশ্চুপ। রেশমি বলল, তাড়াতাড়ি রেডি হয়ে নে, জামাই বাড়ির লোকজন যে কেউ আসবে তোর কাপড় চোপড় নিয়ে। আর তোর বরকে টাকা দিয়ে দিয়েছে তোর দুলাভাই, তার নিজেরও তো ভাই। আর ছেলেদের কাপড় চোপড় কী লাগে তা আমরা বুঝতে পারবো না। অবন্তী একটা ক্রিম কালারের ড্রেস পরেছে। একটু পরে নিচে একটি কার এসে থামলো। অবন্তীর ননদ 2টা কাপড় নিয়ে এসেছে, বিয়ের দিন পরার জন্য কাতান শাড়ি আর ওয়ালিমার জন্য নীল লেহেঙ্গা। সাথে করে একটা কার্ডও নিয়ে এসেছে, তারা ওয়ালিমার দাওয়াত পাঠিয়েছে। রেশমি মনে মনে চিন্তিত হলো। মেয়ের বাড়ি থেকে বরের বাড়িতে বিয়ের কার্ড দেওয়া লাগে, না হলে বরযাত্রা দাওয়াত করা হয় না। তখনই রেশমি মেহমানদের বসিয়ে রেখে বাসা থেকে বেরিয়ে গেল। নিউ মার্কেটে গিয়ে কার্ডের দোকানে আধা ঘন্টা বসে আর্জেন্ট বরের বাড়ির লোকজনকে নিমন্ত্রণ করার জন্য কার্ড বানিয়ে নিল। তারপর একটা রিক্সা করে ব্যাংকে গিয়ে টাকা উঠিয়ে অবন্তীর শ্বশুর বাড়িতে গিয়ে বিয়ে নিয়ন্ত্রণ কার্ড দিয়ে আসলো। সেখান থেকে বেরোনোর সময় দেখলো অবন্তীর 2 ননদ বাসায় এসে ঢুকেছেন। আরে রেশমি ভাবি এখানে এখন? না, বিয়ের কার্ড দিতে আসছি তো, ভুলে গেছিলাম। তোদের ওয়ালিমার দাওয়াত কার্ড দেখে মনে হয়েছে তাই চলে আসলাম সময় নষ্ট না করে। আচ্ছা ভাবি, আমাদের ভাবিকে কিন্তু কালকে সুন্দর করে সাজানো চাই। আরে এই জন্য চিন্তা করতে হবে না, তোমাদের রেশমি ভাবি বিউটিশিয়ান এক্সপার্ট আছে না, আমি থাকতে টেনশন কিসের? পাঞ্চিনির দিন কম লাগছিল অবন্তীকে? না, কম অবশ্যই লাগেনি, তবে তোমাকে কম সুন্দর লেগেছে। এই দুষ্টু মেয়েরা, বোনের বিয়েতে যদি আমি বেশি সাজুগুজু করি তাহলে মানুষ আমাকে দেখবে না, তোদের নতুন ভাবিকে দেখবে বল? তোমরা তো আমাকে আগেই দেখে নিয়েছো। হ্যাঁ, তবে অবশ্যই ঠিক বলেছ রেশমি ভাবি। আচ্ছা আমি আসি তাহলে। হ্যাঁ, দেখা হচ্ছে আগামীকাল। আচ্ছা, তোমরা সন্ধ্যা গায়ে হলুদে এসো না হলে? না না, আমাদের এখানেও গায়ে হলুদ আছে, ভাইয়ার গায়ে হলুদ বলে কথা, বোনেরা না থাকলে হয়?
একদিকে অবন্তী গায়ে হলুদের মেকআপ করার জন্য রেশমির সাথে পার্লারে পথে রওনা হলো, অন্যদিকে খালাকে ভার্সিটির অ্যাসাইনমেন্টের কথা বলে আসিফের বাসার পথে রওনা হলো নুসরাত। একজনের জীবন শুরু হতে যাচ্ছে, অন্যজনের জীবন এখন অপেক্ষা করছে নারকীয় ভয়াবহতা। নুসরাত যখন আসিফের ফ্ল্যাটে গিয়ে কলিং বেল চাপে তখন আসিফ এসে দরজা খুলে। আসিফের লাল লাল নেশা করা চোখ আর আষ্টে মদের গন্ধ পেয়ে নুসরাত ভয় পেয়ে যায়। আসিফ নুসরাতের কাঁধে হাত রেখে নুসরাতকে ভিতরে নিয়ে যায়। ভিতরে ঢুকতে ঢুকতে আসিফ বলে, নুসরাত মাই ডার্লিং, আজকে আমাদের চিল হবে, শুধু চিল। নুসরাতের ফটোগুলো আসিফ নুসরাতের সামনে একটা ল্যাপটপ এনে দেখাতে শুরু করলো। লজ্জায় চোখ সরিয়ে নিল নুসরাত। আসিফ তখন শুরু করলো অকথ্য ভাষায় গালাগাল। আসিফ নুসরাতকে বলল, চোখ সরাবি না ডার্লিং, দেখ ভালো করে, এইগুলো তো তুই নিজেই। আজ তুই দেখবি, আমি দেখাবো। আমার কথা না শুনলে কিছুক্ষণ পর এইটা তোর বাবাও দেখতো। নিজের মনের কাছে লজ্জায় কুকুরে যাওয়া শুরু হলো নুসরাতের। এদিকে আসিফ বলেই যাচ্ছে নানান কথা। আসিফ আর নুসরাতের একটি ভিডিও প্লে করলো সে। নুসরাত বলল, এই অবন্তী বোকা মেয়েটা, শুনলাম আজ গায়ে হলুদ, কাকে বিয়ে? শালিটারে কোন ছেলে হিজড়া বিয়ে করছে সেটা দেখতে হবে। আমি তো তাকে খেতে পারলাম না। একজন মেয়ে হয়ে তার সামনে আরেকটা মেয়েকে নিয়ে এমন কথা শুনে নিজেকে ঠিক রাখতে পারছিল না নুসরাত। কিছু বলতে যাবে বা বলবে এমনটাও হবার নয়। আসিফ বলেই চলেছে, কিন্তু তবুও নিস্তার হলো না নুসরাতের। মাতাল হয়ে কথা বলতে বলতে শেষ পর্যায়ে ক্ষুধার্ত শেয়ালের মতো আসিফ হানা দিল নুসরাতের শরীরে।